বনানী গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী, পড়ে শোনাচ্ছি সুচিত্রা ভট্টাচার্যের গল্প আত্মযোগ। আজ শোনাবো গল্পটির প্রথম পর্ব। মা চলে গেল। একটু আগে বৈদ্যুতিক চুল্লি গহ্বরে ঢুকে গেছে, না পুড়ছে। পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে দ্রুত। আমার যেন এখনো ঠিক বিশ্বাস হচ্ছে না। সকালে যখন অফিস বেরোই তখনও তো সব ঠিকঠাক ছিল, যেমন থাকে। দিনটাও আজ শুরু হয়েছিল আর 5টা দিনের মতোই। মাঘের শুরুতে এবার শীতটা বেশ জাঁকিয়ে এসেছে। সকালে লেপ ছেড়ে বেরোতে ইচ্ছে করছিল না যথারীতি। শুয়ে শুয়ে শুনতে পাচ্ছিলাম সংসার নিয়ে হুড়দুম ব্যস্ত হয়ে পড়েছে সুপ্তি। দুধ খাওয়া নিয়ে রোজকার মতোই গাইগুই করছে মাম্পি গোগল। জোর কিচিরমিচির জুড়েছে। সুপ্তি কষে ধমকালো ছেলে মেয়েকে। এক ফাঁকে চা দিয়ে গেল আমায়। মার আয়াকে ডেকে কি যেন নির্দেশ দিল। রুটিন মাফিক শব্দে বেজে চলেছে সংসারে। মার স্পঞ্জের জন্য জল গরম করছে আয়া। ঠিকাজির সঙ্গে কি যেন কথা চালাচালি হলো। সুপ্তি ছেলে মেয়ের টিফিন বানাচ্ছে। দেখ না দেখ, মাম্পি গোকুল ফুল বাসে এসে গেল। আমিও লাফ দিয়ে উঠে বাথরুমে ফিরে ঝটাপট দাড়ি কামানো, কনকলে জলে কাক স্নান। ডাইনিং টেবিলে সুপ্তি একখানা লিস্ট ধরিয়ে দিল। পরশু মাম্পিতে স্কুলে স্পোর্টস, মেয়ের জন্য লাল বর্ডার দেওয়া একজোড়া মোজা চাই। ওয়াটার ম্যাট্রেসে শুয়েও টুকটাক বেডশোর বেরোচ্ছে মার। শয্যা খতর মলম আনতে হবে, মনে করে চা আনতে হবে অফিস পাড়ার দোকানটার থেকে। এরপর মিনি বাসে লাইন, কান ঘেঁষে লেট বাঁচিয়ে অফিসে প্রবেশ। বাড়তিনের জিএম এর আসা যাওয়া, ফাইল, কম্পিউটার আর কাজের ফাঁকে ফাঁকে সহকর্মীদের সঙ্গে মৃদু আলাপচারিতা। তপনবাবু 47 বছর বয়সে বিয়ে করেছে। তাকে আমরা উইক প্রেজেন্ট করবো না ফলস টিচ, তাই নিয়ে হাসাহাসি হলো একচোট। সবই চলছিল গতানুগতিক ছন্দে, কিংবা নিতান্তই ছন্দহীন। ছবিটা বদলে গেল দুপুরে হঠাৎই। টিফিন আওয়ারে তখন একটু ক্যারাম পিটিয়ে নিচ্ছিলাম। আজকাল ছুটির পর আর রিক্রিয়েশন রুমে ঢোকার জো নেই। ফিরতে সামান্য দেরি হলেই যা খিটখিট করে সত্যি। আমি ঘরে বন্দি আর তুমি ফুর্তি মেরে বেড়াচ্ছ। সত্যি তো, বেচারা এখন একদমই ঘরে আটকা। একদিকে ছেলে মেয়ে সংসার, অন্যদিকে অনন্ত শয্যায় শুয়ে থাকা পক্ষাঘাতগ্রস্ত শাশুড়ি। সুপ্তির এখন একেবারে চিড়ে চ্যাপ্টা দশা। এদিক ওদিক ঘোরা, সিনেমা থিয়েটার সবই তো গেছে। রুগ্ন শাশুড়ি ফেলে বাপের বাড়ি বা যেতে পারে কদিন। গেলেও প্রতি মুহূর্তে হানটান, এই ফিরতে হবে, এই ফিরতে হবে। অগত্যা গৃহশান্তি বজায় রাখতে আমাকেও গুহায় সেজতে হয় জলদি জলদি। তো সবে আজ দ্বিতীয় বোর্ড খেলছি, রবীন্দ্রার ডাক, অমিত তোমার টেলিফোন। রেডটা পকেটের মুখে ঝুলছে প্রায়। স্ট্রাইকার সেট করতে করতে বললাম, কার ফোন? তোমার বাড়ি থেকে, মনে হলো তোমার গিন্নি। শুনেই কেমন খটকা লেগেছিল। সুপ্তি তো তেমন দরকার ছাড়া ফোন করে না। লাল ঘুটি রয়েই গেল। তাড়াতাড়ি এসে রিসিভার তুলেছি। হ্যালো, কি হলো? এই শোনো, মা কেমন করছেন? সে কি? কেন? কি হয়েছে? ভয়ানক নিঃশ্বাসের কষ্ট, চোখ টোক কেমন উল্টে যাচ্ছে। সর্বনাশ, কখন থেকে? এই তো আমি একটু মনিকা দিদির ফ্ল্যাটে গেছিলাম, রমা ডেকে আনলো। বলেছে গলা ভাত খাওয়ানোর পর থেকে নাকি কেমন কেমন করছিলেন। কখন খাইয়েছে? যেমন খাওয়ায় 12টা, সোয়া 12টা। সঙ্গে সঙ্গে বলেনি কেন? অতটা নাকি বুঝতে পারেনি। মার হাত পাও কেমন ঠান্ডা মেরে যাচ্ছে। ডাক্তারবাবুকে ডেকেছো? এক্ষুনি আসছেন। তুমি চটপট চলে এসো, আমার কিন্তু ভালো ঠেকছে না। তখনও চরম কিছু ঘটার কথা মাথায় আসেনি। ট্যাক্সিতে আস্তে আস্তে ভাবছিলাম এমন হলো কেন। লাং ইনফেকশন। ডাক্তারবাবু রুটিন চেক আপের সময় একদিন বলেছিলেন শুয়ে থাকতে থাকতে এসব রোগীদের পেশি নাকি আপনি আপনি শিথিল হয়ে আসে। তখন ফুসফুসে খাদ্যকণা ঢুকে যাওয়া অসম্ভব নয়, তার থেকেই সংক্রমণ। কি একটা যেন নামও বলেছিলেন রোগটা, কি এক নিউমোনিয়া। অবশ্য ঠান্ডা ঠান্ডা লেগেও কতদিন রাত্রিরে পেচ্ছাপ করে মা তার উপরেই পড়ে থাকে। রমা ওঠেও না, ভোঁস ভোঁস করে ঘুমোয়। ক্যালাস মেয়ে ছেলে, আবার একটা আতান্তরে ফেললো। তেমন বাড়াবাড়ি হলে এক্ষুনি হয়তো নার্সিংহোমে রিমুভ করতে হবে। বাড়িতে কত টাকা আছে? আজ মাসে 19, বেড়ে খেটে 1002। ওতে কি হবে? ব্যাংক তো প্রায় ফর্সা। আবার ধার করব? আবার শালা ধারে ধারে এবার নির্জ হয়ে যাব। কার কাছে চাওয়া যায়?
প্রবীরদা একবার গিয়েছিল, দরকার লাগলে বলো। সুপ্তি অবশ্য ওর দাদার কাছে টাকা চাওয়াটা পছন্দ করে না। খুকুদিকেও অ্যাপ্রোচ করা যায়, বঞ্জি হলেও খুকুদি তো মার মেয়েরই মতন। খুকুদির বিয়েতে মা নিজের একটা নেকলেস ভেঙে গয়না গড়িয়ে দিয়েছিল। খুকুদি হয়তো ফেরাবে না, কিন্তু আমি ফেরত দেবো কোত্থেকে? ফের একটা পিএফ লোন, নাকি নার্সিংহোমে না নিয়ে গিয়ে হাসপাতাল? খরচটা তাও একটা মাপের মধ্যে থাকে। কিছুরই প্রয়োজন হলো না। বাড়ি এসে দেখি সব শেষ। আশেপাশের ফ্ল্যাটের বেশ কয়েকজন ঘরে থমথমে মুখে দাঁড়িয়ে। সুপ্তি মার খাটের বাজু ধরে স্থির, রমা পায়ের কাছে। মাপি গোগল তখনও স্কুল থেকে ফেরেনি। আমার কেমন ঘোর ঘোর লাগছিল। এক দীর্ঘ ক্লান্তিকর অধ্যায়ের এক আকস্মিক পরিসমাপ্তি। টানা 2 বছর মা শয্যাশায়ী। সেরিব্রাল অ্যাটাকের দিনটা থেকে ধরলে তারও বেশি, প্রায় 25 মাস। নিখুঁতভাবে গুনে গেছে দেখলে 754 দিন। এর মধ্যে একটা দিনের তরেও উঠে বসা দূরে থাক, নিজে নিজে নড়াচড়াও করতে পারেনি মা। পাশটুকুও ফিরিয়ে দিতে হতো। এই 25 মাসে একটা শব্দ পর্যন্ত বেরোয়নি মার গলা থেকে, গোঙানির আওয়াজও না। আমিও ধরে নিয়েছিলাম মা এভাবেই পড়ে থাকবে। রোজই মনে হতো মা আজকের দিনটাও রয়ে গেল, কালকের দিনটাও থাকবে, তারপরের দিনটাও থাকবে। কিংবা হয়তো আলাদা করে এত কথাও মনে হতো না। শুধু হৃদয়ের গভীরে গেঁথে গিয়েছিল একটা ধারণা, নিছক অস্তিত্ব হয়ে মা বুঝি কাটিয়ে দেবে অনন্তকাল। এর বাইরে অন্য কিছু ঘটা সম্ভবই নয়। খবর পেয়ে আত্মীয় স্বজনরা আসছিল একে একে। সন্ধে নাগাদ বাড়ি ভিড়ে ভিড়। অনেকটা সেই নার্সিংহোমে যেমন দল বেঁধে সবাই মাকে দেখতে যেত, সেই রকম, কিংবা তার চেয়েও বেশি। এইরকমই বুঝি হয়। মানুষের কাছে বিপন্নতার দাম আছে, মৃত্যুরও। মার মৃত্যু সম্ভাবনাটা দরকচা মেরে যাওয়ার পর উদ্বেগ হয়ে গিয়েছিল ধীরে ধীরে। আমাদের কাছেও, আত্মীয়দের কাছেও। শেষ 1.5 বছরে কে কবার দেখতে এসেছে মাকে? ওই মাঝে মাঝে ফোনে খোঁজ খবর নেওয়া, কালে ভদ্রে হয়তো সশরীরে আগমন, ব্যাস ওইটুকুই। অথচ শ্মশানেও আজ আমার পাশে কত লোক, জ্যাঠতুতো দাদারা, খুড়তুতো ভাই, মাসির ছেলে, পিসির ছেলে, শালা, ভাইরা ভাই, বন্ধু বান্ধব। হিমেল রাতে মাকে যন্ত্রচিতায় চড়িয়ে এখন সবাই দাঁড়িয়ে এদিক ওদিক। প্রবীরদা হাত নেড়ে কথা বলছে খুকুদির বরের সঙ্গে। কিশোর আর সমু পায়চারি করছে। পল্টুরা চা খেতে চলে গেল। ঠান্ডাটা আজ বেড়েছে, নাকি খোলা জায়গা বলে বেশি লাগছে কামড়টা? চারদিকে ধোঁয়াশার পাতলা আস্তরণ, হ্যালোজেন বাতিগুলো কেমন মরা মরা। রেলিং ঘেরা জায়গাটা মৌসুমি ফুল ফুটে আছে কয়েকটা, ফুলেরাও যেন মলিন এখন। শ্মশান বলে কি? গর্জন করতে করতে একটা ম্যাটাডোর হানা দিল চত্বরে। বিটকেল হরিধ্বনি সহকারে খাট নামাচ্ছে একপাল যুবক। কে যেন চেঁচিয়ে ডাকলো কাকে। দূরে কোথাও ছড়লা চলছে হাসি। ভেতরের হলঘরে জোর একটা কান্নার রোল উঠল, থেমেও গেল। চন্দন আর রনিদা উঠে গিয়েছিল পাশ থেকে, ফিরেছে। সিগারেট টানছিল রনিদা। টোকা মেরে ফেলে দিল পোড়া টুকরোটা, কাঁধে আলগা হাত রেখে বলল, এই এখানে ঠান্ডায় কাঁপছিস কেন? চল ভেতরে গিয়ে বসি। না না, এখানেই ঠিক আছে। ভেতরে বিশ্রী গন্ধ, হইহট্টগোল, কান্নাকাটি, ওখানে দম বন্ধ হয়ে আসছিল। তাহলে শালটা ভালো করে জড়িয়ে নে, কান ঢাক। এ সময় ঠান্ডা লেগে যাওয়াটা মোটেই কাজের কথা নয়। বলছি তো ঠিক আছে, তোমরা ব্যস্ত হও না। রনিদা জোড়াজুড়ি করলো না, বসেছে পাশে সিমেন্টের বেঞ্চিতে। চোখ তুলে আকাশ দেখলো একটুক্ষণ, আবার সিগারেট ধরালো, লম্বা লম্বা টান দিচ্ছে। হঠাৎই বললো, পিসি কাজ একবার অন্যরকম দেখাচ্ছিল না রে বাবলু? ছোট্ট একটা শ্বাস পড়লো আমার। বললাম মুখে কণা মাত্র রোগের চিহ্ন নেই, হুবহু সেই আগেকার রং ফিরে এসেছিল মনে হচ্ছিল। সেই পুরনো পিসিকে দেখছি। চন্দন বলে উঠলো, কাকির মুখে কিরকম একটা হাসি লেগেছিল, লক্ষ্য করেছো রনিদা? কত কষ্টের অবসান হলো। বটেই তো, কিছু বলতে পারে না, বোঝাতে পারে না, কি খারাপ যে লাগতো। এবার পুজোর পর প্রণাম করতে গিয়ে মুখের দিকে তো তাকাতেই পারছিলাম না। কি মানুষ, তার কি হাল। অথচ দেখো, পিসি কিন্তু কখনো কারো পাকা ধানে মই দেয়নি। মা তো সেদিনও বলছিল, ভগবান কিন্তু এটা ন্যায় করলেন না। এত ভালো মানুষ, তার কিনা এই দুর্দশা। সারা জীবন কি স্ট্রাগলটাই না করেছে পিসি। অসুখ বিসুখ কিছু নেই, দুম করে পিসেমশাই মারা গেল। বিনা মেঘে বজ্রপাত। বাবলু তো তখন হাফ প্যান্ট।
অত বড় একটা ধাক্কা সামলেও তো পিসি মাথা উঁচু করে থেকেছে। চাকরি বাকরি করে একাই মানুষ করেছে বাবলুকে। যখন নিজস্ব ঘরদোর হলো, নাতি নাতনি নিয়ে একটু সুখের মুখ দেখছিল, তখনই ভগবান রান্না মেরে দিল। আমরা তো মনে প্রাণে প্রার্থনা করতাম কাকি চলে যাক, কাকি এবার চলে যাক। রিয়েলি ওই রকম ভেজিটেবল বনে যাওয়াটা কি বেঁচে থাকা? পুরো ভেজিটেবল কোথায়? কাকিরও তো সেন্স ছিল, ইভেন ইন দ্যাট হ্যাপি সিচুয়েশন। সেটাও তো আরো প্যাথেটিক। কি আরম্ভ করলো এরা! এসব কি এখন আলোচনা করার সময়? মা কি ছিল, আমার জন্য কি করেছে, সব তো অনেক পুরনো কথা, সবাই জানে, আমিও জানি। আমিও প্রাণপণ চেষ্টা করছি মার সেই ঋণ শোধ করার। সাধ্যের অতিরিক্ত করেছি। মার যখন স্ট্রোকটা হলো, খরচার পরোয়া না করে মাকে নিয়ে ছুটেছি বড় নার্সিংহোমে। সেখান থেকে মা ফিরলো জড়বস্তু হয়ে। তবুও কি আমি হাল ছেড়েছিলাম? টানা 6 মাস ফিজিওথেরাপি, প্রথম 3টে মাস তো সকাল বিকেল, এর সঙ্গে ডাক্তার, নার্স, আয়া। মা সন্তানকে ভালোবাসবে, তার জন্য প্রাণপাত করবে, এ তো স্বতঃসিদ্ধ। আমিও কি মাকে কম ভালোবাসতাম? আমার উদ্বেগ ছিল না? নার্সিংহোমে কত রাত জেগেছি পরপর। অমুক নিউরোলজিস্টের কাছে যাচ্ছি, তমুক নিউরোলজিস্টের কাছে যাচ্ছি, তমুক নিউরোলজিস্টের কাছে ছুটছি, বিরল ওষুধ খুঁজতে ঘুরে বেড়াচ্ছি শহরময়। তারপরে যদি মা সুস্থ না হয়, সেটা তো মার কপাল। তবু চেতনা যেটুকু ফিরেছিল, সে আমার চেষ্টার জোরেই। আশ্চর্য, আমার এই চেষ্টার দিকটা কেউ বলেনি। নার্ভের মোটর সিস্টেম প্রায় অকেজো হয়ে গেল, মার মস্তিষ্ক বেশ খানিকটা সচল হয়েছিল। ব্যাপারটা আমার নজরে আসে মাকে নার্সিংহোম থেকে ফিরিয়ে আনার মাস 3-4 পর। চৈতন্য ফেরার প্রকাশ অবশ্য ছিল মাত্র একটাই, চোখে। আমাকে দেখলে মার চোখ দুটো ঘুরতে থাকতো। যেদিকেই যাই, ডাইনে বাইরে, জানালায়, দরজায়, মার চোখ দুটো অনুসরণ করছে আমাকে। হ্যাঁ, শুধু আমাকেই। সুপ্তি কত সেবা করেছে মার, গোগল মাম্পি তো তাদের ঠাম্মার প্রাণ ছিল। অথচ ওদের দেখলে মার দৃষ্টি কিন্তু এরকম চঞ্চল হতো না। প্রথম আমার গা শিরশির করতো। কতদিন মার মাথার পাশে বসে প্রশ্ন করেছি, কি দেখছো মা, কিছু বলবে? মার দুই মনিতে অদ্ভুত এক কাঁপন জাগতো তখন, যেন একটা ভাষাও ফুটে উঠছে না, ঘুমড়াচ্ছে। ক্রমশ ওই দৃষ্টিতে অভ্যস্ত হয়ে গেছি। পরের দিকে তো দিব্যি একটা খেলায় দাঁড়িয়ে গেছিল ব্যাপারটা। মাকে কেউ দেখতে এলেই বলতো, ওই আলমারিটার পাশে দাঁড়াতো বাবলু, দেখি আবার চোখ কোন দিকে যায়। খাটের পেছনে চলে যেত, আবার দেখ তোকে আর চোখে খুঁজে পাবে না। ওমা দেখো দেখো, বাবলু বেরিয়ে যাচ্ছে, অমনি বেনুদের দৃষ্টি। আহারে, একেই বলে চোখে হারানো। ইদানিং মার কাছে তেমন বসা হতো না। কি করবো বসে থেকে? তাছাড়া আমারও তো ছেলে মেয়ে, বউ, অফিস, সংসার এসব আছে নাকি? তার মধ্যে রুটিন করে যেতাম 1-2 বার, দাঁড়াতাম একটু, মার পালস দেখতাম, আয়ার কাছে হাল হকিকত জেনে নিতাম। সম্প্রতি একটা প্রেশার মাপার যন্ত্রও কিনেছিলাম, নিজেই মেপে নিতাম রক্তচাপ। কাহাতকার ওইটুকুর জন্য রোজ রোজ 10 টাকা করে গোনা যায়? রমাটা একেবারে টিপিক্যাল আয়া, ওর শেখার ইচ্ছেও নেই। ওকে দিয়ে ওসব কাজ হয়ও না। অফিসে বেরোনোর আগে নিয়ম করে একবার উকি দিতাম ওর মার দরজায়। আজ কি দাঁড়ানো হয়েছিল মনে পড়ছে না। মোজা না রুমাল কি একটা যেন খুঁজে পাচ্ছিলাম না, তাড়াহুড়োয় বোধহয়। এত খুঁটিনাটি কি মনে রাখা সম্ভব? বিশেষ করে যে মানুষ দিনের পর দিন, মাসের পর মাস একইভাবে টিকে আছে তার সম্পর্কে। আবার একটা ডেড বডি এলো, কাচের গাড়িতে, বয়স্কা মহিলা। রনিদা যান্ত্রিকভাবে কপালে হাত ছোঁয়ালো, হালকাভাবে বলল, আমাদের কপালটা ভালো। ঘুরে তাকালাম, মানে পিসিকে করে জাস্ট টাইমে আনা হয়েছে, দেখছিস না? তারপরে কেমন লাইন পড়ে গেল। আর 10টা মিনিট দেরি করলে তোকে 3 ঘন্টা বসে থাকতে হতো। এমন একটা ভার মুহূর্তেও হাসি পেয়ে গেল। 25 মাস টানতে পারলাম, আর 3 ঘন্টায় কি বা খারাপ হতো? সন্তুদার দুলু কথা বলতে বলতে আসতো। 50 পেরিয়ে যাওয়া সন্তুদার এক আশ্চর্য গুণ আছে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো মৃত্যুর খবর পেলেই সন্তুদা সেখানে ঠিক হাজির থাকে। কাজকর্ম পুরোপুরি না মেটা পর্যন্ত স্বেচ্ছায় সমস্ত দায়িত্ব তুলে নেয় কাঁধে। আজও টেলিফোন পেয়েই এসে পড়েছিল বড় মাইমা আর রেখা বৌদিকে সঙ্গে নিয়ে। এসে ঝটপট সব বন্দোবস্ত করে ফেললো সন্তুদা। কাচের গাড়ি, ফুল, খই, ধূপ, অগরু। মার বুকে রিতা রাখা হয়েছে কিনা, খইয়ের ছোঁয়ায় খুচরো পয়সা দেওয়া হলো কিনা, প্রতিটি খুঁটিনাটিতে সন্তুদার
কর নজর। শ্মশানে পৌঁছেও চর্কি খাচ্ছে অনবরত। কর্পোরেশনের ঘরে দৌড়োদৌড়ি, পুরুষদের সঙ্গে দর কষাকষি। আমি যখন আগুন হাতে মাকে প্রদক্ষিণ করছি তখনও সন্তুদা আমার পাশে পাশে। সন্তুদার হাতে একখানা প্লাস্টিকের প্যাকেট। প্রবীরদাকে প্যাকেটখানা ধরিয়ে এলো আমার কাছে। বাবলু, তোদের কাপড় জামা কেনা কমপ্লিট, প্রবীরবাবুর কাছে রইল, চান করে পরে নিস। এত ঠান্ডায় রাত্রিরে চান করবে কি? না না, একটু গঙ্গার জল ছিটিয়ে নিলেই হবে। আহা, আমি কি গঙ্গায় ডুব দিতে বলছি? বাড়ি গিয়ে তো করবে। কিরে বাবলু, পিসির জন্য এইটুকু পারবি না? বটেই তো, এইটুকুই তো করছি। আমার মুখের ভাঙচুর লক্ষ্য করেনি সন্তুদা। ফের বলল, পিসির ডেথ সার্টিফিকেটটা এখন আমার কাছেই রইল, বুঝলি? 3 কপি জেরক্স করে দিয়ে দেবো, যত্ন করে রাখিস। হারালে কিন্তু পিসির কিছু পাবি না। হায় রে, পিসির যেন কত ধন দৌলত আছে। রিটায়ারমেন্টের সময় কুড়িয়ে বাড়িয়ে যা পেয়েছিল তার সিংহভাগই তো গেছে ফ্ল্যাটে। বারণ করেছিলাম, শোনেনি। ও টাকা পুষিয়ে আমি কি করবো রে বাবলু? বরং যতটা পারিস ক্যাশ দিয়ে দে, তোর ব্যাংক লোন তাহলে কম হবে। রাগ করিস কেন? তোর বাড়ি তো আমার রোডে, তুই কি আর আমায় তাড়িয়ে দিবি? ব্যাস, সঞ্চয় প্রায় সাফ। তাও যেটুকু তলানি পড়েছিল তাই দিয়ে নাতনির জন্য সোনার চেন বানাচ্ছে, দুম করে গোকুলের নামে একটা ক্যাশ সার্টিফিকেট কিনে ফেললো। ওসব না করে কিছু যদি রাখতো, বিপদের সময় তাও কাজে আসতো। পল্টু দীপুরা কখন যেন ফিরে হল ঘরে ঢুকেছিল। বেরিয়ে ডাকছে, বাবলুকে নিয়ে চলে আসুন, আমাদেরটা হয়ে গেছে। সন্তুদা সঙ্গে সঙ্গে টান টান, আয় আয়, বেশ তাড়াতাড়ি হয়ে গেল দেখছি। রনিদা একদিক থেকে ধরেছে, অন্যদিক থেকে প্রবীরদা আমাকে নিয়ে চলেছে মার ভস্মাবশেষের দিকে। এত জোরে হাত চেপেছে কেন? ভাবছি আমি পড়ে যাব, ভেঙে পড়বো। হল ঘর পেরিয়ে উঁচু জায়গাটায় উঠলাম। আগুনে যাওয়ার অপেক্ষায় চেঙারিতে শায়িত পরপর 4টে মৃতদেহ। তাদের টপকে নামছি সিঁড়ি বেয়ে। চুল্লি থেকে বিকিরিত হচ্ছে তাপ। বিচিত্র এক ওমে শরীরটা উষ্ণ হয়ে যাচ্ছে আমার। উষ্ণ না হালকা, আমি ঠিক বুঝতে পারছি না।